Okay, so good evening class. This is Shumi Kormokar. You will be calling me as SK ma'am. So today is my first class with you all, and in today's class we will be discussing about what? We'll be discussing about the subject that I'm going to teach you all, the chapters that I will cover, and the books. And the books about the books which you have to buy for this subject. Okay. Now, today I will be starting with business law. So this is a subject. Okay, I know already, I think this subject some other teachers have started, but this is the subject that we will starting today. তো আমার কাছে, okay, let me first tell you that I will be talking in English as well as in Bengali because we have both students. Some will prefer Bengali, some will prefer English. So I'll be talking in both English language as well as in Bengali language. So no need to worry about that. But the thing is that if you are having any issues, any problem, ask me. Just ask me, ma'am, I'm not understanding this, ma'am, I'm not understanding that. Whatever it is, ask me. In Telegram only you have to ask me, but you can text me over WhatsApp as well. Okay. Now let me just talk about this subject. আগে এই সাবজেক্টের ব্যাপারে, মানে এই সাবজেক্টটা কী অ্যান্ড অল, এই ব্যাপারে আগে জানি। সো ফার্স্ট দ্যাট আমরা জানি যে আমরা ক্লাস টুয়েলভ অবধি কি অনেক থিওরি পেপার্স করে এসেছি, কিন্তু আমরা ইন দিস ফার্স্ট সেমিস্টার অ্যান্ড ইন ইয়োর সেকেন্ড সেম আমরা অনেক এমসিকিউ টাইপ পেপার করব, রাইট? আমরা ক্লাস টুয়েলভ অবধি প্রচুর থিওরিজ লিখে এসেছি, প্র্যাকটিক্যাল সামস করে এসেছি, সেটা তো এখানেও করতে হবে। বাট আমাদের এই ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারটা একটু লাইট হবে বিকজ আমাদের অনেকগুলো পেপার এমসিকিউ হয়ে যাবে। কিন্তু তার মানে এইটা নয় যে এমসিকিউ পেপার্স মানে আমাকে পড়তে হবে না। থিওরিজে কি আমি যা হোক একটা বানিয়ে লিখতে পারি যদি আমার কাছে একটা বেসিক কনসেপ্ট আইডিয়া থাকে, বাট এমসিকিউতে ইউ হ্যাভ টু নো দ্য এক্স্যাক্ট আনসার, রাইট? সো আরও ইনডেপথভাবে আমাকে পড়তে হবে। অ্যান্ড আমি আমার চ্যাপ্টার যেটা আমি পড়াবো, আমি এইটুকুনি বলতে পারি, যদি স্টুডেন্টসরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করে, যেটা আফটার 10 to 12 ক্লাস পরে স্টুডেন্টরা ছেড়ে দেয় বিকজ দে থিঙ্ক দ্যাট ইটস অ্যান অনলাইন এক্সামিনেশন অ্যান্ড ক্লাস করে কি হবে, ওই তো সেই এমসিকিউ একবার মুখস্থ করে নেবো ব্যাস। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, ইফ ইউ আস্ক ইউর সিনিয়র্স যে ইফ ইউ আর অ্যাটেন্ডিং মাই ক্লাসেস, দেন ক্লাসের মধ্যে অর্ধেক কিছু মাথায় ঢুকে যাবে। আফটার দ্যাট you have to just go through, okay? Because in law there are certain concepts you need to understand. অনেক সময় সেই কনসেপ্টের বেসিসে তোদেরকে কোয়েশ্চেন্স দিয়ে দেয়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার স্টুডেন্টসদেরকে তুই বলি। ইফ সামবডি ফিলস ব্যাড অ্যাবাউট দ্যাট, দেন ইউ ক্যান আস্ক মি, আই উইল কল ইউ তুমি, ওকে? I consider you all as my little brothers and sisters, so I feel comfortable to talk like this. Anyways, so the thing is that যে আমাদেরকে এমসিকিউর জন্য কিছু কিছু কনসেপ্টস মাথায় রাখতে হবে। হ্যাঁ, কিছু কিছু এমসিকিউজ হয় জাস্ট ডাইরেক্ট আনসার্স, বাট কিছু কিছু হয় বেসড অন সার্টেন কনসেপ্টস। সো ইফ ইউ আর নট নোয়িং দ্য কনসেপ্টস, তখন তুমি আনসার তো দিতে পারবে না। এই কারণে তোমাকে এমসিকিউটার জন্য একটু পড়তে লাগে, ঠিক আছে? বিকজ আমি যা শুনছি আফটার নভেম্বর কলেজ ওপেন হয়ে যাচ্ছে, আর কলেজ যদি ওপেন হয়ে যায়, ফিজিক্যাল এক্সামিনেশন হয়, তাহলে তো পড়তেই হবে, তখন তো আর কোনো উপায় নেই, কারেক্ট? আচ্ছা, তো এই পেপারটাও কিন্তু আমাদের এমসিকিউ টাইপ পেপার। বিজনেস ল হচ্ছে আমাদের এমসিকিউ টাইপ পেপার। আমি আগে পেপারটার ব্যাপারে একটু বলে নিই, নাহলে হঠাৎ করে চালু করে দিলে স্টুডেন্টরা ভীষণ ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো এটা আমাদের এমসিকিউ টাইপ পেপার, ওকে? আচ্ছা, আমি এইভাবেই ক্লাস করাবো যতদিন অনলাইন ক্লাস চলবে। আমি একটা করে ভিডিওস যে লিঙ্ক দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে, সেই লিঙ্কটা আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো। সেই মানে ক্লাসের দিন তোমাকে ওই লিঙ্কটা দেখে ক্লাসটা করে নিতে হবে, আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওকে। আর অনেকে ভাবতে পারে যে ম্যাম ইউটিউবে লিঙ্ক দিচ্ছে, পরেও করতে হবে। হ্যাঁ, পরে তোমরা করতেই পারো ক্লাস, দ্যাটস টোটালি আপ টু ইউ অল। কারণ আমি কোনো প্রেশার দেবো না, বিকজ আমিও এক সময় স্টুডেন্ট ছিলাম, আমিও জানি যে
Like sometimes it feels too much tiring and boring to do continuous classes. But the fact is that আমি বলবো যাতে অ্যাটলিস্ট তুমি পরপর ক্লাসগুলো করে নাও, সে যখনই করো জাস্ট করে নিও, দ্যাটস মাই পয়েন্ট, আর কিচ্ছু না। অ্যান্ড ইফ ইউ ফিল যে না আমি করবো না, দ্যাটস আপ টু ইউ অল, আমার কোনো কিছু বলার নেই তাতে। ওকে, নাও এই পেপারটাও আমাদের কি এমসিকিউ পেপার হবে। এবারে আমি এই পেপারের জন্য দুটো রাইটারের বুক আমি সাজেস্ট করব। একজন হচ্ছে ভদ্র সৎপতি। এবারে এই তুমি ভদ্র সৎপতির বইটা যদি কেনো, এখানে না কনসেপ্টসগুলো ভীষণ ক্লিয়ারভাবে এক্সপ্লেন রয়েছে, আর ভীষণ ভালো বইটা, মানে এত বছর ধরে আমি এই বইটাই প্রেফার করি, ঠিক আছে। আর আরেকটা বই হচ্ছে যেটার থেকে আমি এখনও বলবো এই বইটাতে যত এমসিকিউজ আছে সেগুলো যদি কভার করা যায় তাহলে এর বাইরে কোনো এমসিকিউজ পরীক্ষায় আসবে না, ঠিক আছে, আজ পর্যন্ত আসেনি। চৌধুরী ভট্টাচার্য দত্তা, চৌধুরী ভট্টাচার্য দত্তা, আমি এই দুটো বুকই প্রেফার করব তোমাদেরকে, ঠিক আছে। আর এর বাইরে আমি কোনো বুকস প্রেফার করব না, কারণ তুমি যদি ভদ্র সৎপতি কেন, ইট উইল বি ভেরি ইজিয়ার ফর ইউ অল টু আন্ডারস্ট্যান্ড দ্য থিং আই উইল বি এক্সপ্লেনিং ইন দ্য ক্লাস। অ্যান্ড সিমিলারলি যদি এটাও কেন সেটাও ঠিক আছে, বাট ইফ স্টুডেন্টস হ্যাভ অলরেডি পারচেজ বুকস, তাদেরকে কোনো নতুন বই কিন্তু আমি কিনতে বলছি না, যা তুমি বই কিনেছো সেটাই রেখে দাও, ঠিক আছে। আর এই বইটার যে এমসিকিউজগুলো, এগুলো যদি পুরো কভার করা যায়, এর বাইরে আজ পর্যন্ত আসেনি কোনো এমসিকিউ, ঠিক আছে। অফকোর্স এত এমসিকিউ তো পড়া যায় না, তাই একটু ক্লাসও করতে হয়, তাহলে কি কনসেপ্ট ক্লিয়ার থাকলে আর ওই এমসিকিউগুলো দেখতেও লাগে না, রাইট। এবারে আমি আমার সাবজেক্টের আমি যেই চ্যাপ্টার্সগুলো পড়াই তার নোটস এভরি ইয়ার প্রোভাইড করি। তো আমি আমার সাবজেক্টসের নোটস, মানে আমি আমার চ্যাপ্টারের নোটস তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এবার এই নোটসটা তোমার কী কাজে লাগবে, এই নোটসে কি ডিটেলস আছে, ম্যাম এই নোটস পড়লেই কী হয়ে যাবে, অনেক কোয়েশ্চেন্সের আমার রাইজ করে এভরি ইয়ার। বাট দ্য থিং ইজ দ্যাট এই নোটসটা হচ্ছে তোমার এক্সামের আগে কাজে লাগবে। টু বি অনেস্ট, একদম প্রিসাইজ করে এই নোটসটা তৈরি করা আছে, জাস্ট দ্য মেন পয়েন্টস, ওকে, যেখান থেকে কোয়েশ্চেন্স আসতে পারে, যেই এরিয়াগুলো বইয়ের পড়লে তোমার সুবিধা হবে। পুরো বইয়ের পুরো চ্যাপ্টারটা একদম ভাস্টভাবে না পড়ে যেই পয়েন্টসগুলো পড়লে তোমার সুবিধা হবে, সেই আমার নোটসে ওইটুকুনি দেওয়া আছে। ইজ ইট ক্লিয়ার? তো আমি এই নোটসটা তোমাদেরকে প্রোভাইড করেই দেবো। আর নেক্সট আমি পরীক্ষার আগে আমাকে জাস্ট একবার রিমাইন্ডার দেবে যে কি যে ম্যাম আপনি বলেছিলেন যে এমসিকিউজ দেবেন, তো পরীক্ষার আগে আমি এমসিকিউজও দিয়ে দেবো, মানে এই বইটারও এমসিকিউ দেবো, সবই মিলিয়ে অনেক এমসিকিউজ দিয়ে দেবো আমার চ্যাপ্টারগুলোর। আর ওই এমসিকিউজগুলো করলে এনাফ ফর দি এক্সামিনেশন, এনাফ, তার বাইরে আসার চান্স নেই, রাইট। ওকে, এবারে আমি কি পড়াবো, বিজনেস ল তো একটা সাবজেক্ট, সেখানে অনেক চ্যাপ্টার্স আছে, তার মধ্যে আমি কি পড়াবো, আমি বেসিক্যালি যেটা পড়াই সেটা হচ্ছে দি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। আমি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টটাকে পড়াবো। এবার এই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা সব চ্যাপ্টার মিলিয়ে একটা, বাদবাকি চ্যাপ্টারসগুলো মিলিয়ে এটা হচ্ছে একটা চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টার। তাই জন্য ভয় পেতে হবে না, আমরা পুজোর আগেই, মানে আফটার পূজা এটা শুরু করবো, অ্যান্ড এক্সামের আগে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করবো হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, আর এইটার আমি নোটস তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে। বেসিক্যালি বই পড়লেই হয়ে যায়, ঠিক আছে, তাও এর একটা এই জাস্ট যাতে তোমাদের একটা হ্যান্ডি কিছু থাকে তোমাদের কাছে, পরীক্ষার আগে এক্সামের আগে একবার চট করে দেখে নিলে মাথায় এসে যাবে, সেই জিনিস আমি একটা দিয়ে দেবো। সো সেটা নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু হ্যাঁ, এই একটা কথা, আমার নোটস কিন্তু ইংলিশে হবে, প্লিজ আমাকে বলবে না ম্যাম বেঙ্গলিতে দিন, বেঙ্গলিতে আমি দিতে পারবো না, ঠিক আছে। টু বি ভেরি অনেস্ট, বেঙ্গলিতে দেওয়া সম্ভব না, আমি ইংলিশে দিয়ে দেবো। বাংলায় যদি কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা হচ্ছে ম্যাম এটা বুঝতে পারছি না, আমি সেইটা বুঝিয়ে দেবো। আর আমি কেন বারবার বলছি ভদ্র সৎপতি কেন, বিকজ ভদ্র সৎপতি বেঙ্গলি ভার্সনও পাশে ইংলিশটা লেখা থাকে, ঠিক আছে, যেটা তুমি এটাতে পাবে না সেটা তুমি এটাই পাবে। আর ইংলিশটা এখন যারা একেবারেই মানে অলওয়েজ বাংলায় লিখে এসছো, আমার রিকোয়েস্ট যে এখন থেকে না ইংলিশটা একটু চেষ্টা করো তৈরি করা, বিকজ তোমাদের একটা পেপার থাকবে বিজনেস কমিউনিকেশন, এই ইয়ার নয়,
হ্যাঁ সেকেন্ড সেম, ইয়েস সেকেন্ড সেমে থাকবে। সেটা কিন্তু তোমাকে ম্যান্ডেটরিলি ইংলিশেই সব কিছু লিখতে হবে, নোটিস, ড্রাফট, মিনিটস, এইসব। ক্লিয়ার? তো তাই সেই কারণে আমি বলছি যে ইংলিশটা কিন্তু একটা ইয়ার তো থাকবে, যে ইয়ারে তোমাকে কিন্তু সে বেঙ্গলি স্টুডেন্টসকেও ইংলিশ লিখতে হবে, ইংলিশ স্টুডেন্টসকেও ইংলিশ লিখতে হবে। ফাইন, তো এটলিস্ট বোঝার চেষ্টা করো একটু ইংলিশ ওয়ার্ডিংসগুলো, সেন্টেন্সগুলো একটু বোঝার চেষ্টা করো। ফাইন, সে তুমি বাংলায় এমসিকিউ অ্যাটেম্প্ট করো, দ্যাটস নট আ প্রবলেম, বাট একটু ট্রাই করো। সো এখন প্রথম 10 মিনিট ধরে আজ ক্লাসটা শুধু আমি বোঝালাম যে কী ছিল কী জানো। এবার একটা কথা বলে দিই, এই সাবজেক্টটা আমি জানি, আমি নিজেই বলে দিচ্ছি, ইটস এ ভেরি বোরিং সাবজেক্ট বিকজ ইটস ল, ইটস থিওরি। আর আমরা জানি আমাদের কমার্স স্টুডেন্টসরা শুধু প্র্যাকটিক্যাল সাবজেক্টস ভালোবাসি। বাট আমি একটা কথা বলতে চাই, তুমি যদি থিওরি বেস কনসেপ্ট যদি না জানো, পরবর্তীকালে নাথিং উইল ওয়ার্ক, নাথিং উইল ওয়ার্ক। So, but I will try to make this chapter a little bit interesting. যদিও প্রথমের দিকে ইন্টারেস্টিং হবে না বিকজ দে আর জাস্ট দ্য কনসেপ্টস এরিয়াস, বাট আফটার অল আমাদের পড়তেই হবে, তাই বোরিং হোক আর এন্টারটেইনিং হোক, যাই হোক আমাদের পড়তে হবে, রাইট? ওকে, সো লেটস স্টার্ট। আজকে একটু অল্প ক্লাস করি, জাস্ট অল্প, জাস্ট টাচ। ওকে, সো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কোন ইয়ার? 1872। ফার্স্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন ইয়ারের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট? 1872। ওকে, তাহলে হচ্ছে আমার ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট হচ্ছে 1872। হুইচ ইয়ার বলবে তখন কি বলবে? 1872, রাইট? ওকে, নাও আমি আজকে দুটো রকমের জিনিস শিখবো। আচ্ছা, ওয়াই দিস ল, মানে আমরা কেন ল পড়ছি? ওয়াই ল? ল মানে কি? এমন কিছু প্রিন্সিপালস, এমন কিছু অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস যেগুলো আমাদের ওপরে অ্যাপ্লিকেবল, টু দ্য হোল ওয়ার্ল্ড ইটস অ্যাপ্লিকেবল। Why law is important? Because if you are not following a particular rules, regulation, principles, it will be a massacre, right? That's why we follow law. That's why there are laws and orders, right? Now, what is business law? Now, what do you mean by business law? Now, business law means what? Business law means what? That when this law is applicable to trade, commerce, industry, because everywhere legal rights are present, so whenever this law gets applicable to industry, trade and commerce, it becomes business law. So we are studying business law, we are not studying that LLB law, no, we are studying few portions of that only, but that is applicable to our commerce area, that is to our business, to our industry, to our trade, commerce, right? That's law. Is it okay? So Indian Contract Act 1872, Indian Contract Act 1872. So this is law, and this law provides us or gives us two rights. One is right in rem, and another is right in personam, right? So one is right in rem, another is right in personam. So law gives us two rights, two basic rights have been given, that is right in rem and right in personam. এবার এই right in rem and right in personam মানেটা কি? This right signifies the right on any object. So this right signifies the right on any object, correct? The right on any object মানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ তোদের কারোর পকেটে 100 টাকা রাখা আছে, তো ওই 100 টাকা দিয়ে তোদের যেটা ইচ্ছে তোরা সেটা করবি, হ্যাঁ?
এবার এই 100 টাকাটা কিন্তু তোর ওই 100 টাকাটা অন্য কেউ কোনোভাবে ডিস্টার্ব করতে পারবে না, অন্য কেউ কোনোভাবে তার নিজের কাছে নিয়ে নিতে পারবে না, যদি না সে চুরি করে অফকোর্স। কিন্তু ওই 100 টাকার ওপরে রাইটটা কিন্তু তোর রয়েছে। ইটস অ্যান অবজেক্ট, ওই 100 টাকাটা একটা অবজেক্ট, ওই অবজেক্টের ওপরে রাইটটা কি তোর রয়েছে বা আমার রয়েছে। আমার কাছে পকেটে কিছু চকলেটস রাখা আছে, ওই চকলেটসের ওপরে রাইট শুধু কিন্তু আমার, বিকজ ওটা আমার, আমি কিনেছি, আমার চকলেটস, বা আমাকে কেউ দিয়েছে, আমার জিনিসটা এখন আমার। সো রাইট on any object, when we are talking about any object and right on such object, it is called right in rem. When we are talking about any object and we are talking about right on such object, it's called right in rem. And then what is right in personam? Right in personam মানে হচ্ছে defines the right of a definite person, মানে একটা পার্সনের রাইট, একটা পার্সনের রাইট, রাইট অফ আ ডেফিনেট, রাইট অফ আ ডেফিনেট পার্সন। এখানে আমি রাইট অন এনি অবজেক্ট, আর এখানে কথা বলছি রাইট অফ আ ডেফিনিট পার্সন। উই আর টকিং অ্যাবাউট দ্য রাইট অফ আ পার্সন, অফ আ ডেফিনিট পার্সন, টু প্রোটেক্ট his interest or her interest against individuals, other individuals. Right, if you are getting the music then বলে দিই, এখন মাইক বাজছে, এখনও মানে এখনই শুরু হয়ে গেছে, সো সরি ফর দ্যাট, বাট আই হোপ তোরা আওয়াজ শুনতে পারবি না। যাই হোক, এনিওয়েজ, যাই হোক, আমি জানি এই অবস্থায় পড়তে ইচ্ছা একটুও করে না, আর তারপরে এই ক্লাসটা যেদিন সেটা একদম পুজোর কাছাকাছি, বাট এনিওয়েজ একটু দেখে নিস কষ্ট করে, আর কি বলবো। তাহলে আমি আবার চলে আসি, দুটো রাইট যেটা ল আমাকে দিয়েছে সেটা হচ্ছে রাইট ইন রেম, রাইট ইন পার্সন। তাহলে রাইট ইন রেম মানে কি, যখন আমি কোনো অবজেক্টের ওপরে রাইটের কথা বলছি, তোর পকেটে কিছু আছে, তোর হাতে কিছু আছে, তোর ব্যাগে কিছু আছে, সেটা তোর ওই অবজেক্টের ওপরে রাইট আছে, বিকজ ইট বিলংস টু ইউ। And right in personam means what? Right of a definite person. Right of a definite person. So right of a definite person মানে কি, আমার একটা রাইট যেটায় আমার ইন্টারেস্ট প্রোটেক্ট হবে against any other individuals. আর Contract Act 1872 provides this right to the parties who enters into the contract. এই রাইটটা কাদেরকে দেওয়া হচ্ছে, সেই সমস্ত পার্টিদেরকে যারা কন্ট্রাক্টে এন্টার করছে। সাপোজ এবার একটা এক্সাম্পল বলি, এই তো মাথার ওপর দিয়ে যাচ্ছে আমি জানি, এক্সাম্পলটা বলি, এখানের এক্সাম্পলটা ক্লিয়ার হলো কি না আগে বল। এখানের এক্সাম্পল হচ্ছে কি, আমার পকেটে কিছু একটা রয়েছে, আমার ব্যাগে কিছু একটা রয়েছে, সেটার রাইট হচ্ছে আমার অন অবজেক্ট। কিন্তু রাইট অফ আ ডেফিনিট পার্সন বলতে কি বোঝাচ্ছে বলতো? সাপোজ এসআরকে কি করলো, সলমানকে একটা হাউস রেন্টে দিল, ঠিক আছে? তাহলে এসআরকে কি হচ্ছে, এসআরকে ওনার তো, আর এ হচ্ছে টেনেন্ট, এ হচ্ছে ভাড়াটিয়া, আর এ হচ্ছে কি মালিক, তাই তো? তাহলে এসআরকে ইজ দি ওনার অফ দি হাউস অ্যান্ড দ্য হাউস ইজ বিং গিভেন টু রেন্ট টু সলমান, অ্যান্ড সলমান ইজ হোয়াট? সলমান ইজ দ্য টেনেন্ট, ওনার, টেনেন্ট। এবার তোরা অনেকেই জানবি বা সবাই জানি আমরা যে কোনো এরকম রেন্ট বা এনিথিং আমাদের আগে একটা কন্ট্রাক্টে এন্টার করতে হয়। আমরা এটা কিন্তু জানি যে একটা কন্ট্রাক্ট আমাদের দরকারই পড়ে টু এন্টার ইনটু এনি কাইন্ড দিস সর্ট অফ এগ্রিমেন্টস, দিস সর্ট অফ ট্রানজ্যাকশন, হোয়াট এভার ইউ ক্যান সে, এই সর্ট অফ অ্যারেঞ্জমেন্টসের জন্য উই হ্যাভ টু এন্টার ইনটু আ কন্ট্রাক্ট। সো যখন সলমান রেন্টটা পে করবে, এই রেন্টের ওপরে রাইট কিন্তু একমাত্র কার আছে? এসআরকের, বিকজ এসআরকে হচ্ছে ওনার অফ দ্যাট প্রপার্টি যেটা সলমানকে রেন্টে দেওয়া হয়েছে। তাই এই রেন্টের ওপরে রাইট কিন্তু অনলি অ্যান্ড অনলি এসআরকের। ওয়াই? বিকজ ইটস আ রাইট অফ আ ডেফিনেট পার্সন অ্যান্ড ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট
gives this right in personam to the parties who enters into a contract. বার বলছি, why this right is given? This right in personam is given to the parties who enters into the contract. Indian Contract Act gives this right. Correct? So right of a definite person. So here the right of SRK is what? To get the rent from Salman. To right to receive the rent from Salman. Correct? অন্য কারোর কিন্তু right নেই. Because this is a contract, and in contract, as per the Contract Act 1872, it has been said that right in personam is given to the person who enters into a contract. So it is SRK's right to receive the rent from Salman. Is it clear now? Is it clear now? ভালো করে একবার দেখ, জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা কর, ফার্স্টেরটা হচ্ছিল রাইট অন এনি অবজেক্ট, যে কোনো অবজেক্টের ওপরে রাইট আমি বলছি। আর সেকেন্ডেরটা যেটা বলছি সেটা হচ্ছে রাইট আমার অ্যাজ আ পার্সন, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হিসেবে কি রাইট আছে, কি ইন্টারেস্ট আছে, সেইটার কথা আমি বলছি। ল আমাকে দু রকমের রাইট দেয়, সেইটা হচ্ছে একটা রাইট ইন রেম, একটা হচ্ছে রাইট ইন পার্সোনাল। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ভালো করে দেখে নে, একবার একটু বুঝে নে। আচ্ছা, তাহলে এবার আরেকটা কথা বলি, যেটা আমি ফার্স্টেই হয়তো বলা উচিত ছিল, আমি মিস আউট করে গেছি। এই যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কেম ইনটু ফোর্স, এটা কবে ফোর্সে এসেছিলো? কেম ইনটু ফোর্স অন 1st সেপ্টেম্বর। দেখেছিস, 1st সেপ্টেম্বর 1872। 1st সেপ্টেম্বর 1872 ইট ওয়াজ অলরেডি এনফোর্স, মানে কোর্ট অলরেডি পাস করে দিয়েছিল হচ্ছে 25 এপ্রিলে। 25 এপ্রিল 1872-তে পাস হয়ে গেছিলো, মানে যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টটা আসবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ কবে থেকে হয়, অ্যাপ্লিকেবিলিটি কবে থেকে হয়? 1st সেপ্টেম্বর 1872। ক্লিয়ার? জাস্ট এটা মাঝে হঠাৎ মাথায় এলো, না বলে দিলে হবে না। 1st সেপ্টেম্বর 1872। তো আমি দুটো রাইটসের ব্যাপারে আজকে জানলাম, আর জানলাম যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কী হয়, এই সব। ঠিক আছে, এবার লাস্ট আর কি আরে অল্প একটু পড়ি। ঠিক আছে, আমাকে কেউ কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টের ডিফারেন্স বলতে পারবি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্ট? বলবি আর কি করে, যাই হোক আমাকেই বলতে হবে। কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টের ডিফারেন্স কী হয়? তোরা এখন মাথায় কী ভাবছিস? কেউ ভাবছে যে ম্যাম যখন আমি কন্ট্রাক্ট মানে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট দুটোই তো সেম। আগে এটা বল, দুটো কি সেম না আলাদা? এইটাই তো আমাকে আগে জানতে হবে। সেম, this two term, this contract and agreement, both of them are same or different? তো কেউ কেউ ভাবছে ম্যাম সেমই তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? অ্যান্ড কেউ কেউ ভাবছে নো, কিছু তো একটা ব্যাপার আছে, যেহেতু ম্যাম বলছে তাহলে ডিফারেন্ট আছে। সো থিং ইজ দ্যাট they are different. So what is agreement? As per the Indian Contract Act, what is agreement? Agreement is section হচ্ছে 2E আর কন্ট্রাক্ট হচ্ছে 2H। এবার আমাকে বলতে পারিস, এবারে নেক্সট কোয়েশ্চেন যেটা রাইজ করে, ম্যাম আমাদের সেকশনস মনে রাখতে হবে কি না? দেখ, কিছু কিছু সেকশনস মাথায় রাখতে হবে, যেমন কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট, কনসিডারেশন। কিছু কিছু সেকশন আমিই বলবো, যেগুলো আমিই বলবো না ক্লাসে, এগুলোই দেখবি এক্সামে আসবে, তার বাইরে আসার চান্স খুব কম। খুব ইনডেপথ সেকশনস আসে না, বাট কিছু কিছু সেকশনস যেগুলো তোদেরকে মনে রাখা খুবই জরুরি, সেগুলো আসে। So all sections are not important, only few, yes, comes in the exam, to be honest. So you have to remember few sections, of course, and when you will be doing the classes, it will just get into your mind. Now see, today only as we are doing two sections, one is section 2E, one is section 2H. So 2E deals with what? Agreement. Now what is agreement and what is contract? আমি যদি বইয়ের ল্যাঙ্গুয়েজে বলি, এগ্রিমেন্ট মানে হচ্ছে এভরি প্রমিস অ্যান্ড এভরি সেট অফ প্রমিসেস ফর্মিং কনসিডারেশন ফর ইচ আদার ইজ এন এগ্রিমেন্ট। আর কন্ট্রাক্ট যদি আমি বুকিশ ল্যাঙ্গুয়েজে বলি, বা অ্যাজ পার দি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা লেখা আছে, সেটা হচ্ছে অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমি ব্যাপারটা কী হলো,
এগ্রিমেন্ট মানে কি হচ্ছে আর কন্ট্রাক্ট মানে কি হচ্ছে। লেটস ফাইন্ড দ্য ডিফারেন্স উইথ সাম এক্সাম্পলস। সাপোজ তুই তোর বার্থডের দিনে তোর ফ্রেন্ডসদেরকে বাড়িতে ইনভাইট করলি ফর ডিনার। ইউ আর ইনভাইটিং ইয়োর ফ্রেন্ডস ফর a dinner party on occasion of your birthday, right? So is that a contract or is that an agreement? It's also an arrangement, it's a promise. Why? Because you are promising to what? Promising to offer food to your friends on your birthday. So it's a promise to your friends, and your friends also promises you that they will visit your place. তোর বন্ধুরা বলে হ্যাঁ আমি তোমার বাড়ি যাব, তোর বাড়ি যাব। So is this a contract or is this an agreement? কেউ কেউ ভাবছে ম্যাম এটা তো তাহলে কন্ট্রাক্ট, বিকজ প্রমিসও হচ্ছে, এই হচ্ছে। বাট এবারে আমি তাহলে তাকে একটা কোয়েশ্চেন করতে চাই, যে ভাবছে এটা কন্ট্রাক্ট, ধর সাপোজ তুই নিজেই তোর বন্ধুদেরকে ডেকেছিস, তোর কোনো একটা বন্ধু ফর সাম রিজন আসতে পারলো না, তখন তুই কি তার আগেনস্টে কেস করতে পারবি কোর্টে গিয়ে? ক্যান ইউ ফাইল আ স্যুট আগেনস্ট দ্যাট পারসন who didn't accept your invite, who didn't came to your place, didn't come to your place, sorry? তুই কি করতে পারবি তার against a case? The person who didn't come after you invited also, তার against a is a case possible? Is it possible? or suppose আমরা সবাই প্ল্যান করলাম বন্ধুরা মিলে মুভি হলে, মানে হলে মুভি দেখতে যাব। এবার আমার একটা ফ্রেন্ড এলো না, তো আমরা বাদবাকি ফ্রেন্ডসরা মিলে কি তার আগেনস্টে কেস করতে পারি? ক্যান উই জাস্ট ফাইল আ স্যুট আগেনস্ট দ্যাট ফ্রেন্ড অফ আওয়ার্স জাস্ট বিকজ শি ডিডন্ট মেক ইট? No, not possible, because it was just a promise. There is no legal bindings. এমন কিছু ছিল না যে আমার বাড়িতে না এলে কিছু হয়ে যাবে, আমার বাড়িতে যদি ইনভিটেশন না আসার হয় তাহলে কিছু একটা বড় কিছু হবে। নো, ইট ওয়াজ জাস্ট আ ডিনার ইনভাইট, ইট ওয়াজ জাস্ট আ আউটিং উইথ ফ্রেন্ডস টু ওয়াচ আ মুভি। সো it was not that something necessarily legally binded. So it is an agreement. It is an agreement, promise, and every set of promises. একে বলা হয় হচ্ছে এগ্রিমেন্ট। দেন হোয়াট ইজ কন্ট্রাক্ট? দেন তাহলে কন্ট্রাক্টটা কি? হোয়াট ইজ কন্ট্রাক্ট? এগ্রিমেন্ট প্লাস enforceability by law. So what is contract? Contract is agreement plus enforceability by law. Without an agreement, a contract is not possible. আর এগ্রিমেন্টের সঙ্গে যখন আমার লিগাল এনফোর্সিবিলিটি এসে যাচ্ছে তখন তাকে বলা হয় হচ্ছে কন্ট্রাক্ট। মানে এবার এর এক্সাম্পল আমি বলি, সাপোজ এই যে এক্সাম্পলটা নিলাম, এসআরকে হাউস রেন্টে দিল সালমানকে। এবার সালমান আফটার 2 years, কথা ছিল 2 yearsের রেন্ট হবে, 2 yearsের জন্য, কিন্তু 2 বছর পরেও সালমান বাড়িটাকে ছাড়তে চাইছে না। তখন এসআরকে যদি, এসআরকে কাছে রাইট আছে যে এসআরকে কোর্টে গিয়ে সালমানের আগেনস্টে কেস ফাইল করতে পারে। ওয়াই করতে পারে? বিকজ দিস ইজ অ্যান এগ্রিমেন্ট, হিয়ার দের ইজ লিগাল বাইন্ডিং, here there is agreement as well as legal binding. So this entire thing is contract. This is just not a promise, just not a promise to play cards, just not a promise to go out for dinner. There is some legal binding along with the promise. So this entire thing is contract. But when we are talking about playing cards for an invitation, these are promises, these are agreement. So there must be a promise to form a contract, there must be a promise to form an agreement as well. But for a contract, along with that promise, enforceability of law is also necessary. একটা প্রমিস তো দরকার আছে এগ্রিমেন্টের ক্ষেত্রেও, একটা প্রমিস দরকার আছে কন্ট্রাক্টের ক্ষেত্রেও, কিন্তু কন্ট্রাক্টের ক্ষেত্রে ডিফারেন্সটা কি? প্রমিসের সাথে সাথে লিগাল এনফোর্সিবিলিটিটাও দরকার, তবেই কন্ট্রাক্ট হচ্ছে। তাই জন্য এই কারণে কি বললাম, কন্ট্রাক্ট ইকুয়ালস টু এগ্রিমেন্ট প্লাস এনফোর্সিবিলিটি বাই ল। আর তাই জন্যই বলা হয় যে
all contracts are agreement, but all agreements are not contract. Very important. All contracts are agreement, but all agreement are agreements, but all agreements are not contract. এই জন্যই এই কথাটা এসছে। ওয়াই? বিকজ কন্ট্রাক্ট হতে গেলে তো এগ্রিমেন্টটা এসেনশিয়াল। তাই বলছি অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট। যে কোনো কন্ট্রাক্ট তুমি বলো সেটা একটা এগ্রিমেন্টই, কিন্তু সব এগ্রিমেন্ট তো কন্ট্রাক্ট নয়। এই যে যদি আমি এগ্রিমেন্ট, তো প্লেইং কার্ডসও একটা এগ্রিমেন্ট, আবার এদিকে এসআরকে হাউস দিচ্ছে সেটাও একটা এগ্রিমেন্ট। কিন্তু এই দুটোর মধ্যে বিটুইন প্লেইং কার্ডস বা ইনভিটেশন টু প্লে কার্ডস আর বিটুইন দিস টু, এর মধ্যে কন্ট্রাক্ট কোনটা? কন্ট্রাক্ট হচ্ছে এইটা, বিকজ দের ইজ এনফোর্সেবিলিটি অফ ল। দুটোই কিন্তু এগ্রিমেন্ট। এটাও এগ্রিমেন্ট এক ধরনের, এটাও একটা এগ্রিমেন্ট। সো অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট। কন্ট্রাক্ট হতে গেলে এগ্রিমেন্ট ইজ মাস্ট, কিন্তু সমস্ত এগ্রিমেন্ট তো আবার কন্ট্রাক্ট না। কিন্তু প্লেইং কার্ডস এগ্রিমেন্ট হলেও কন্ট্রাক্ট না, কারণ কি লিগাল কোনো এনফোর্সেবিলিটি নেই। যদি সে সেদিন আমাদের বাড়িতে তাস খেলতে নাই এলো, তো তার আগেনস্টে আমি কেস ফাইল করব না, বা সে আমার ইনভিটেশন না এলো তার আগেনস্টে আমি কেস ফাইল করব না। এটা এগ্রিমেন্ট হলেও এটা কন্ট্রাক্ট না। তাই বলা হয় যে কন্ট্রাক্ট, এইটা তো কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে এগ্রিমেন্ট তো থাকবেই, সাথে সাথে এনফোর্সবিলিটি অফ ল থাকবে। তাহলে কন্ট্রাক্ট, অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট, বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? মাথায় ঢুকলো? এগ্রিমেন্ট সব জায়গায় হচ্ছে, কিন্তু যেই এগ্রিমেন্টের সঙ্গে লিগালটা অ্যাকশনটা যোগ হয়ে যাচ্ছে সেটাই কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। প্লেইং কার্ডসও এক ধরনের এগ্রিমেন্ট, হাউস রেন্ট দিচ্ছে সেটাও এগ্রিমেন্ট, কিন্তু কোনটা কন্ট্রাক্ট হচ্ছে? যেটাই লিগাল বাইন্ডিং আছে সেইটা কন্ট্রাক্ট হচ্ছে। তাই বলা হয় অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্টস, বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। ইজ ইট ক্লিয়ার? সো আজকের ক্লাসটা এইটুকুনিই থাক। যদি কিচ্ছু বুঝতে অসুবিধা হয়, প্লিজ আস্ক মি, ওকে? আফটার দ্য ক্লাস গেটস এন্ড তুই আমাকে জিজ্ঞেস করতে পারি, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, হোয়াট এভার, জাস্ট আস্ক মি, ওকে? থ্যাংক ইউ ক্লাস, অ্যান্ড ভেরি হ্যাপি পূজা। আফটার পূজা ভ্যাকেশন আবার দেখা হচ্ছে, আবার আমরা ল কন্টিনিউ করবো, ওকে? থ্যাংক ইউ।